পেটে করবে। এখানে হচ্ছে প্রথমত আপনারা একটা কাজ করেন, প্রতিষ্ঠানের নাম লিখবেন, ঠিক আছে? প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম, এরপর হচ্ছে আয় বিবরণী, সরি আপনার এখান থেকে ইংলিশে ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা একটা ডেট লিখবেন। ডেটটা সাধারণত প্রশ্নের মতো দেওয়া থাকে, যা দেওয়া থাকে সেটাই লিখবেন। ওখানে সেপ্টেম্বর অক্টোবর এরকম। আপনাদের অনেক সময় দেখা যায় একটা মাসের মতো করা হয়, অনেক সময় 6 মাসের জন্য করা হয়, অনেক সময় 3 মাসের জন্য, অনেক সময় দেখা যায় 1 বছরের জন্য। বেশিরভাগ সময় 1 বছর এবং 1 মাস পাবে। তাহলে প্রশ্নপত্রে যেটা উল্লেখ থাকবে সেটা করতে হবে, সেইটাই করতে হবে। এখন হচ্ছে আপনার এখানে বলা আছে মনে করেন খরচা, মাস, মনে করেন যে আপনার জুন অথবা জুলাই, যেটা হতে যাবে জুন, 1 মাসের ট্রাই করেন, 1 মাসের ট্রাই কথা না আমাদেরকে। আচ্ছা, খরচা মাস, তাহলে 1 মাস হলে এখানে ইংরেজ লিখবে জুন। আচ্ছা, তারিখ কত দিতে হবে না ভাই? অবশ্যই দিতে হবে। কত সালটা সেটা দেবেন। 30 জুন মাসে ভাড়া দিতে হয়। এখানে দেওয়ার পর কমা দেবেন। তারিখেরও 2 তারিখ দিতে লেখা, লেখা হচ্ছে ডেটটা, তারিখটা আগে লেখা যায়, মাসটা পরে। আর একটা হচ্ছে মাস আপনি আগে লিখবেন, লেখার পরে তারিখ দেবেন, দিয়ে সেটা কমা দিতে হবে। দিয়ে সেটা এখন সালটা লিখবেন, কারণ আপনার প্রায় সাল, একটা সাল, ইচ্ছা এই 2 তারিখটা আছে। এখন ওই পুরো তারিখটা নিয়ে অসুবিধা কোথায় আমি আপনার করি? তারিখটা নিয়ে অসুবিধা হতো ব্যালেন্স শিটে রেখে, এটা হচ্ছে প্রথম মাস, এটা ধরো কত ইয়ার ইন্ডেট, আপনি ওই সময় ওই জিনিসটা লিখতে তো কত সঠিক লিখে দিলে ঝামেলা শেষ হয় না। এখন এই যে 18 রকম লেখে, কিন্তু ধীরে কিন্তু এই তারিখটা লেখা যাবে না, অবশ্যই এই ইন্ডেট কথাটা থাকতে হবে। ইন্ডেট কথাটার মানে হচ্ছে আপনার এটা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য বললেন না, মানে আমি তো 1 মাসের জন্য করলাম, ওইটা ইনকাম স্টেটমেন্ট, এটা উল্লেখ থাকতে হবে, নিজের উল্লেখ থাকতে হবে। ইন্ডেক্স মানে হচ্ছে সারা মাসের, তো আপনি বললেন লাস্টে আমাদের মাসের শেষে এসে করতে। আর যখন ইন্ডেক্স না থাকবে তখন মনে হবে যে আপনি এখনকার অবস্থা করতেছেন, কিন্তু এখনকার অবস্থায় ইনকাম পাওয়া যায় না, বুঝতে পারছেন? তাই ইনকাম কি এখন সবসময় ইনকাম হয়? এলসি প্রতিদিনই সবসময় হয় না, কিন্তু কোনটা সবসময় দেখানো যায়, যেটা আর্থিক অবস্থা সেটা কিন্তু অলওয়েজ দেখানো হয়। যার জন্য সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বা একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে দেখানো যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি বড় করে বলবো, বেশি সময় লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে আপনার লিখবেন। আপনাদের বই কি দেওয়া আছে এখানে? আমাদের বইতে এরকমই দেওয়া আছে। আচ্ছা, টাকা যে কোনটা লিখলাম ভাই, এখানে কোনটা কি আছে? কোনটা টাকা? হ্যাঁ, টাকা আছে, ঘর 2টা দিলাম, প্রথমটা কি টাকা, দ্বিতীয়টা কি টাকা? এটা হচ্ছে এখন আমাদের আধুনিক যে বইগুলো সবগুলো টাকাই লেখে, তবে এটাতে হচ্ছে বিস্তারিত টাকা লেখা হয়। এটা হচ্ছে একদম আলটিমেট যে ব্যালেন্স সেটা লিখতে হয়, ঠিক আছে? কিন্তু মূলত এখনকার যে বইগুলো আছে সেগুলোতে দুটা করে সিকোয়েন্স রাখা আছে, তাই তবে এইগুলো ইউজের মধ্যে কম বেশি, কারণ এখানে হচ্ছে জোর করা হবে। এই কলমটা আর এই বাইরের কলমটা, এখানে অনেক এখানে 3টা কলম আছে, আরেকটা দেওয়া আছে, মানে এই দুটাতে হচ্ছে জোর করা হয়, আর এখানে হচ্ছে সমস্ত ব্যবস্থা লেখা হয়, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আমাদের বইতে 2টা কলম দেওয়া আছে, 2টা দিয়েই করানো। আর 2টা দিয়ে দেওয়া আছে, কিন্তু এখানে জোর দিয়ে পড়তে কমানোর বাইরে তাকে দেখতে হবে। এই যে এখানে এই কলমটাতে বৃষ্টি ওরা সুবিধাটা দেওয়া হয়, তাই না? হ্যাঁ, ওরা এই যে অনেক যেগুলো হচ্ছে অনেক সময় এক অনেকগুলো পক্ষ থাকে, যোগ বিয়োগ করতে হয়, এই জন্য এগুলো বাইরে করা লাগে, ঠিক আছে?
কিন্তু এখনকার বই বা আমরা যে বইগুলো পড়ছি তারা হচ্ছে চিন্তা কলম দেয় দিচ্ছে, মানে এখানটা হচ্ছে যেটা অতিরিক্ত দ্রব্য এখানে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রত্যেকটা যেমন হচ্ছে আপনার এখানে ধরেন সেল, আমি দেখাতে সিস্টেমটা কেমন, আমি এখানে ইতে করে নিলাম, সমস্যা নেই। আপনারা বসেও হবে, আপনার অঙ্ক করেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন প্রথমত হচ্ছে লিখতে হবে হচ্ছে রেভিনিউ গুলো। ঠিক আছে, রেভিনিউ হলো আয় সমূহ, এই আয় সমূহ থেকে এই আয়গুলো বাদ দেবো। আয়ের মধ্যে সাধারণত সেল থাকে, অন্তত কম থাকে, মানে প্রয়োজন যে আয়টা আছে একটা কোম্পানি সেটা হচ্ছে শুধুমাত্র সেল, অথবা সেবা আয় যদি থাকে। আমি আগেও বলছিলাম কোম্পানির দুই ক্যাটাগরি, একটা হচ্ছে সেবা দেয় আর একটা হচ্ছে বোনাস দেয়। যারা সেবা দিয়ে চলাফেরা করে তাদের হচ্ছে সার্ভিস রেভিনিউ দিতে হবে, এখানে সেল তো হবে না। আর যারা সেল বোনাস বৃদ্ধি করে তারা হচ্ছে সেলস দেখবে অথবা মার্কেট। তাহলে সেলস মনে করে যারা বিক্রি করে মানে পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে ওদের লিখতে হবে সেল, আর যারা সেবা দেয় ওদের লিখতে হবে সার্ভিস রেভিনিউ। ওকে, ক্লিয়ার। তাহলে সেলস মনে করেন 50,000 টাকা সেল। এখন এই সেলের ভিতরে আমরা বিষয় করছিলাম যেটা ফেরত পাঁচটি করে রিটার্ন হয়েছে 5,000 টাকা, যখন লিখছিলাম 5,000 লিখি। আচ্ছা, এখন এই সেলস কত হলো 42,000, তাই না? এই জবাবটাকে এখানে লেখা রাখবেন, এটা একদম সরি 45,000 হচ্ছে, এটা একদম চূড়ান্ত ব্যালেন্স হবে। আচ্ছা, লাস্টের ঘরে যেটা থাকছে এটা হচ্ছে কি আমার একদম নেট ইনকাম যেটা ওইটা না, নেট ইনকাম পড়ে, এটা হচ্ছে নেট রেভিনিউ, মানে আমি যা বিক্রি করছি আর কি, মানে ফেরত টাকা বাদ দিয়ে যেগুলো আমার আছে এটাই। হিসাবে পড়ে। হ্যালো, এরপরে আগাম আচ্ছা, এখন এখানটা করার পরে যেটা থাকে ওইটা কি মানে একদম চূড়ান্ত ব্যবস্থা, সেটা এখানে লেখা। আচ্ছা, এখন তো যদি মনে করেন যে আরো কিছু ইনকাম আপনার বিরোধী ইনকাম থাকে না মানুষের, সেগুলো তাহলে আমি কি করতাম, যদি আরো ইনকাম হতো তাহলে রেভিনিউ যদি আরো হতো সেলসের সাথে, তাহলে প্রথমে এটা আমি এখানে লিখতাম, লিখে আরো একটা থাকলে সেখানে এখানে লিখতাম করতাম। এটা এখানে দেখানো হবে না, আমি দেখাবো ব্যয়গুলো কিভাবে করা হয় সেটা দেখলে বুঝতে হবে। আসলে সাধারণত যেখানে সেলস থাকে সেখানে একটাই থাকে, কারণ সবগুলো সেলস একবারে যোগ করে একটা ব্যালেন্স করা হয়। এই যেখানে রিটার্ন টিচার বা যদি মনে করেন আমার এমন হচ্ছে যে ভয় ডিক্লেয়ার করছে কিন্তু লেখা হয়নি, ঠিক আছে, তাহলে আন রেকর্ড যদি থাকে যে লেখা হয় নাই, আন রেকর্ডেড সেলস যদি থাকে, আর রেকর্ডেড সেলস যদি থাকে তাহলে কি হতো, ডিক্লেয়ার করতে কিন্তু রেকর্ড করে দেয়, তাহলে যোগ করতে হতো। তাহলে ব্যবস্থা কি হতো, আমি এখানে 45 লিখতাম আগে, লেখার পরে আন রেকর্ডেড সেল মনে করেন 2,000 টাকা, তাহলে কত হইল 47, তখন এটা নাই, জিনিসটা এরকম, মানে এটা একদম কাটছাট। এরপর হচ্ছে এই জিনিসগুলো থেকে সাবস্ট্রাক্ট করবো কি, মাইনাস করবো হচ্ছে অপারেটিং, মানে এই ব্যয় একটা প্রতিষ্ঠানের ব্যয় কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো সাধারণত আপনার প্রথম পর্যায়ে ধরে রাখতে ব্যয়গুলো আছে, আগেই অত মুখে যাওয়ার দরকার নাই। অপারেটিং এক্সপেন্সেস, পরিচালন ব্যয় সমূহ পাঁচশো মনে করেন। এখন পরিচালন ব্যয়গুলো বলতো কতগুলো থাকে, ক্রয় জয় এগুলো থাকে, অথবা বিকৃত পূর্ণ ব্যয় থাকে, মানে আপনার আরেকটা ক্রয় আছে না, এগুলো হচ্ছে যে পরিমাণ বিক্রি করতেন সেই বিকৃত পণ্যের পিছনে যে ব্যয়টা হচ্ছে সেটাকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয়, অথবা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড মানে বিকৃত পণ্যের ব্যয়। এখন এখান থেকে আমি অপারেটিং এক্সপেন্স আগে অনেক সময়
মানতে হচ্ছে পঞ্চম রুট সোল্ড, কিন্তু এখন আমি জানতাম মধ্যে দেখাচ্ছে তো অপারেটিং ব্যয়টা ইজি হচ্ছে দেখানো হচ্ছে। আমাদের সবথেকে সহজ যেটা হয় অল্পতে ওইটা দেখানো যায়, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, বরং লাগে অপারেটিং এক্সপেন্সের মধ্যে থাকে সাধারণত স্যালারি থাকে, স্যালারি দয়ের হচ্ছে স্যালারি থাকে, দুটি মধ্যে অভিযুক্ত ছেড়ে তাহলে এখানে বিয়োগ করতে হবে, আর যদি পর্যায়ে থাকে এখানে যোগ করতে হবে। আমি বললাম দেওয়া সরাসরি 5,000 টাকা। এরপর হচ্ছে যে ভাড়া আছে না, ভাড়া হচ্ছে 2,000 টাকা। এরপর হচ্ছে অবনয় বলতে অবনয় সম্পদের মূল্য হ্রাস পাওয়া, সেটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন মনে করেন যে 2,000 টাকা হয়েছে। এরপর হচ্ছে ব্যাড ডেট, এইটার কোনো সূত্র আছে বা ধরুন আপনি কোনটার পর কোনটা মার যাবে বা কোনটা করতে হবে? হ্যাঁ, এগুলো অবশ্যই আপনি এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারে পাবেন, এখন না সবথেকে প্রাইমারি নেবেন ওই চ্যাপ্টারে দেখতে যাবো। এইগুলো কি প্রশ্নপত্রে উল্লেখ থাকবে যে এইগুলো খরচ হয়েছে, এইগুলো ইনকাম হয়েছে, এটার বাদ দিয়ে স্টেটমেন্ট বানাইতে হবে, এরকম কিছু থাকবে উল্লেখ? হ্যাঁ, এগুলো দেওয়া থাকবে, আপনার এটা দিয়ে সাজাতে হবে। কার থেকে কাকে বাদ দিতে হবে, কার সাথে কাকে যোগ করতে হবে, এই জিনিসগুলো সূত্র আছে, প্লাস বোঝার বিষয় আছে। সূত্র মুখস্থ হলে এটা বলতে অ্যাকাউন্টিং থাকবে না, বুঝতে হবে। আচ্ছা, ব্যাংকে হচ্ছে কত মনে করেন যে এটাকে কুরিন বলা হয়। কুরিন হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে যে টাকাটা আপনি অন্য কাছে পাবেন, কিন্তু সেই টাকাটা তোলা যাবে না, মানে তুলতে পারছেন না, সেটা হচ্ছে কুরিন। বুঝতে পারছেন? এরকম আছে না অনেক জায়গায়, যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, 5,000 টাকা দেন, 200 টাকা দিচ্ছেন, মুভি তুলতে পারছেন, সেই টাকাটা হচ্ছে কুরিন। এটা মনে করেন 1,000 টাকা। তাহলে টোটাল ব্যয় কত হলো আপনার? 5,000 আর 5,000 5,000 টাকা, তাই না? আর এখানে আয় কত? এটাই কত? 47 টাকা 10 বছর দিলে কত? 37,000। তাহলে এটা আপনার কি হলো? নেট প্রফিট। নেট প্রফিট, ঠিক আছে। আচ্ছা, টোটাল খরচটা কি হচ্ছে? আমাদের যে টোটাল ইনকামের যে যারা লিখতে হবে, আমাদের 10,000 টাকা খরচ হয়েছে, এটা কি আমার কি ডান পাশে ঘরে লিখতে হবে? এই ঘরে ডান পাশে এটা লিখে এটা থেকে বাদ দিয়ে, আমি আপনার কি বলছি যে যত আয় হবে আয়ের যে চূড়ান্ত ব্যালেন্স সেটা লিখবেন, ব্যয়ের চূড়ান্ত ব্যালেন্স লিখবেন। চূড়ান্ত আয় চূড়ান্ত ব্যয়, লেখাপড়া যে ডিফারেন্স বের হবে, কোনো কারণে ব্যয় যে বেশি হতে পারে না। যদি ব্যয় বেশি হয় সেক্ষেত্রে এখানে যখন লিড প্রফিট হয়েছে ওই সময় লিড লস হবে, ঠিক আছে? কথাটা বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এরকমই হয় আর কি। আমার আয় থেকে মোট ব্যয় লিখে এগুলো বাদ দিলে আমার যে নেট ইনকাম থাকবে, এটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, এটা ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এখন এটা বুঝলেন। কিন্তু ভাইয়া এখানে তো বিক্রিত পণ্যের ব্যয় তো বাদ দেওয়া হলো না। বিক্রিত পণ্যের ব্যয়টা ধরা হয় না, বিক্রিত পণ্যের ব্যয়টা অপারেটিং এর আগে থাকবে, তখন হচ্ছে রোড মার্জিন আসবে, ওটা হবে একটু ঝামেলা, ওটা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন ডিসচার্জ আসে তখন আমি ওটা আলাপ আলোচনা করবো। এখন তার তারপর আপনার স্টেটমেন্টটা দেখতেছেন, স্টেটমেন্টটা কেমন হয় সেটা আমি জানাচ্ছি। যার মনে রাখবেন, ইনকাম স্টেটমেন্ট হচ্ছে প্রথম হচ্ছে রেভিনিউ বা আয় থেকে ব্যয়গুলো বাদ দেওয়ার পরে একটা নেট প্রফিট বের হবে, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এইটুকু মনে রাখতে পারবে? হ্যাঁ, এটা ইজি, সমস্যা নাই, এটা পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এর ভিতরে কি আছে সেটা যখন ওই রিলেটেড চ্যাপ্টার আসছে তখন, ঠিক আছে? মোটা দিলাম তাহলে। আচ্ছা, এরপর প্রোডাক্ট নেগোসিয়েশন। শুধুমাত্র এটা পদ্ধতি হবে, থাকবে এটা হচ্ছে ওনার, এখানে কিন্তু ওনার শেষ হবে।
ওনার ইকুইটি স্টেটমেন্ট আপনার সব ঠিক আছে, সমস্যা নেই। এখানে হচ্ছে আচ্ছা, এটা করলে আপনার কলমের বই হবে না, এখানে দুটা কলম বই হয়ে যাবে। ঠিক আছে, এখানে দুইটাতে অন্তর্বিস্তারিত থাকে না, দুইটা কলাম দিয়ে করেন ভাই, আমাদের বই দিয়ে দুইটা কলামই আছে, আমাদের জন্য সুবিধা হবে। না, দুটা কলম এখন আছে, কিন্তু যখন আর্থিক অবস্থা বিবরণ যাত্রার যাবো অবশ্যই তিনটা দিতে হবে। কারণ না তিনটা না নেই তাহলে আমাদের এখানে জোর দিয়ে করতে হবে, সমস্যা নেই। তখন তখন বোঝা যাবে, আপনারা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিরকম হয় এটা বুঝতে পারলেই হচ্ছে, বইটা কিরকম হয়। এখন বিষয়টা হচ্ছে ওরা সেগুলি এখানে প্রথমত থাকবে হচ্ছে মূলধন। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটালটা লিখলাম, মনে করেন যে এখানে শেয়ার মূলধন অথবা ক্যাপিটাল যেটাই থাকবে না কেন ক্যাপিটাল দিলাম। আচ্ছা, ক্যাপিটাল মনে করেন যে আপনাকে ব্যবসা শুরু করলাম, সেটা মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। এখন এর সাথে আপনি কি করবেন, বছরের শেষে যখন আপনি হিসাবটা করতেছেন তখন হিসাবটা করতেছেন জুন ইন্ডিকে, তাহলে ইন্ডের জুন 30 জুন মাসে মানে যখন শেষ হচ্ছে 30 তারিখে আপনি হিসাবটা করতেছেন। আর এটা কিন্তু মাসের জন্য বলা আছে, বর্তমান ইন্ডে সমস্ত মাসের জন্য। তার মানে আপনার মাসের শুরুতে মূলধন ছিল কত, 1 লক্ষ টাকা। আচ্ছা, এখন সেই 1 লক্ষ টাকা নিয়ে আপনি একটা ব্যবসা করলেন, করলে অবশ্যই লাভ লস কিছু থাকবে। সেই লাভ লস গুলো করার পরে আপনার আইডিয়ালি আরো একটা মূলধন বের হবে, হবে না? অবশ্যই হবে। এখন আপনি ঠিক করতে পারেন, আপনার এখানে আরো কিছু দিতে পারেন, অতিরিক্ত মূলধন দিতে পারেন। মানে আপনার মনে করেন যে 1 লক্ষ টাকা ছিল, কিন্তু আপনার 10 দিন পর দেখবেন যে না 1 লক্ষ টাকাতে হচ্ছে না, তাহলে কি করতে পারবে, ক্যাপিটাল অ্যাড করেন। তাহলে কি করতে হবে, পাওয়ার হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল। আপনাদের বই হচ্ছে এগুলো আছে, আমি কিন্তু বই দেখতেছিলাম, আমি আমার মতো করছি। আচ্ছা, অ্যাডিশনাল ক্যাপিটালটা আপনি যোগ করলেন, ধরেন আপনি অতিরিক্ত মূলধন নিয়ে আসেন হচ্ছে 20,000 টাকা, কোন একটা। আচ্ছা, তাহলে এখন আপনার মূলধন কত হলো, 1,20,000। এখন আপনার হচ্ছে নেট প্রফিট কত হয়েছে, যদি আপনার নেট প্রফিট হয়, নেট লাভ হয়, তাহলে আপনি এখানে দেখবেন নেট প্রফিট 20,000 হয়েছে। তাহলে কত হলো, 1,40,000। যদি কোনো কারণে নেট লস হয় তাহলে কিন্তু মাইনাস করতে হবে, প্লাস হচ্ছে এখান থেকে মাঝখান। ঠিক আছে, আচ্ছা, এরপর মালিক কোনো কারণে কি করতে পারে, উৎপাদন করতে পারে। মনে করেন তো সময়ের আগে 30,000 টাকা করতেছিল যেরকম, সেরকম আমার মনে করেন 15,000 টাকা মালিক নিয়ে বেশি কিছু খাওয়া না, তাহলে এটা কি করতে লিখতে হবে, ওয়েট নয়। উৎপাদন মনে করেন যে কোনো কারণে 30,000 টাকা হয়েছে বা 30,000, তাহলে এখন কত হবে, 90,000। তাহলে এখন আমার কি হবে, এই যে ইন্ডিং যে ক্যাপিটাল তাকে 10,000 না হবে, 1,10,000 হয়। ও হ্যাঁ হ্যাঁ, 1,10,000, সরি, 1,10,000। ইন্ডিং ক্যাপিটাল কত, ইন্ডিং ক্যাপিটাল সমান হচ্ছে 1,10,000, লেখাটা পরিষ্কার না। ইন্ডিং ক্যাপিটালটা কি 1,10,000 এর বরাবর লিখতে হবে? একদম সোজা লিখে লিখে এখানে সমান যদি গোল সাইন দেয় ওটা না দিলে হবে, তবে এটা একদম এভাবে সোজা আমার এটা লিখতে কিছু হয় না, আগে লিখছি তো আপনারা সবসময় সোজা লিখবেন।
না আমাদের তো এই ফিগারের সম্পর্কে কোনো আইডিয়া নাই, বিশেষ করে আমার নাই, এই জন্য একটু ওই অনুযায়ী আপনি বলছেন যাতে বুঝতে সুবিধা হয়। ইউনিট ক্যাপিটালটা হচ্ছে একদম সোজা লিখতে হবে, আর আপনি যেখানে যেটা লিখছেন আপনি যেটা লিখছেন তার অ্যামাউন্টটা তার সবাই হবে, আর এটা লেখার পরে হচ্ছে দুটো দাগ দিতে হবে, এভাবে ক্লোজ করতে হবে। এন্ডিং ক্যাপিটাল শুরু বা শেষ লিখতে হবে না? মনে করেন আমার ক্যাপিটাল ছিল হচ্ছে মাসের শুরু 1 তারিখে, মনে করেন 1 লক্ষ ছিল, এখন আমার এন্ডিং ক্যাপিটালটা এখন কি 1 তারিখ তো না, এখানে ডেট লিখতে হবে না? এন্ডিং মানে কি? শেষ। এন্ডিং মানে হচ্ছে যে আমি শুরু করছি জুন মাসের নমুনা, এই মাসের শেষ। আপনি এখানে একটা ইনিশিয়াল ক্যাপিটাল অথবা ক্যাপিটাল লেখা ব্র্যাকেট দিয়ে তারিখ দিতে পারেন। এটা হচ্ছে জুন মাসের শুরু, মানে হচ্ছে 1/5 এরকম লিখলে হবে, না লিখলে হয়। পারফেক্ট ক্যাপিটাল না লিখলে কোনো সমস্যা নাই। তো ইন্ডিং ক্যাপিটাল এখানে অবশ্যই ইন্ডিং লিখতে হয়, তাহলে দুটো আবার মিশ্রণ হয়। এগুলো যারা যেখানে পড়বে তাদের কাছে এগুলো সমস্যা, ঠিক আছে? তাহলে আপনি এখানে কি হলো, ক্যাপিটাল নিয়ে আসলেন 1 লক্ষ টাকা, অতিরিক্ত ক্যাপিটাল আনলেন 20,000 টাকা, আর লাভ করলেন কত? লাভ বলতে কি, লাভ আর জিনিস আর আয় কিন্তু জিনিস। লাভ আর আয়ের মধ্যে কি পার্থক্য আছে বলুন তো? একজন একটু পরে দুটি নিয়ে থাকে। লাভটা তো বলতো পরোক্ষ ব্যয় ভালো বাদ দেওয়া হয়, লাভটা পরোক্ষ থেকে মোট লাভ থেকে যে পরোক্ষ ব্যয়গুলো বাদে যে অ্যামাউন্টটা আছে। আমি বলছিলাম যে রেভিনিউ বা আয় বলতে কি বুঝি আর প্রফিট বলতে কি বুঝি? প্রফিট হচ্ছে আমার বলেছিলেন না, ওই আমরা বিক্রয় থেকে যে ক্রয়টা বাদে, ক্রয় বা ক্রয়ের সাথে রিলেটেড যে খরচগুলো সেগুলো বাদে যে অ্যামাউন্টটা আছে সেটা সম্ভবত আয় বা লাভ। সেখান থেকে আরো ওই যেমন পরোক্ষ ব্যয়গুলো বাদ দিলে, এখান থেকে আমার পরোক্ষ ব্যয়গুলোকে বাদ দিলে যে অ্যামাউন্টটা আছে একদম সেটা নিজ লাভ হিসাবে ধরা হয়, নিজ লাভ হিসেবে ধরা হয়। ঠিক আছে আপনার কথা, আপনি বলছেন ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু বিষয় হচ্ছে আমি বলছিলাম আয় এবং লাভের মধ্যে কি পার্থক্য এটা বলছি। এই যে আমি যে এর আগে যে দেখছিলাম ইনকাম স্টেটমেন্ট, ইনকাম বলতে আমি তো আয় বুঝি নাকি? জি, তো আয় কি বলতে আমি ব্যয়ও দিলাম আয়ও দিলাম, কাহিনী কেন? আয় বলতে গেলে আয় হচ্ছে বিক্রয় এবং ক্রয়ের ভিতরে যা যা হবে সবগুলো লিখতে হবে, লেখা যে ব্যালেন্সটা হবে সেটা হচ্ছে যে ব্যালেন্সটা পাওয়া যাবে বিক্রয় এবং ক্রয় অথবা খরচ এগুলো দেওয়ার পরে লাস্টের ব্যালেন্স হবে সেটা হচ্ছে প্রফিট। আর আমি যখন পণ্য বিক্রি করবো তখন হচ্ছে আয়, আয়ের মতো ব্যয়ও থাকে, আয় মতো মানে প্রফিটও থাকে, দুটো মিলে হচ্ছে আয়। কথাটাকে বুঝলাম? আয় বলতে হচ্ছে থাকে, রেভিনিউ বলতে হচ্ছে বিভিন্ন ধরনের পার্সেন্ট কস্ট, কিসে পার্সেন্ট বলবো আট হচ্ছে রেভিনিউ, পার্সেন্ট প্লাস হচ্ছে প্রফিট। কিসে হচ্ছে পার্সেন্ট আর আটটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে কি বলতে হয় এটা হচ্ছে ক্রয় প্লাস হচ্ছে মুনাফা, এই দুটো মিলে হচ্ছে আয়। বুঝতে পারছেন? ক্রয় হবে না বিক্রয় হবে, ঘুরে গেল। বুঝতে পারলাম না। বলছি যে আমার যে মনে করেন আয় হয়েছে, আমি একটা জিনিস বিক্রি করেছি, এটা আমার ক্রয় মূল্য আর মুনাফা যোগ করলে কি আয় হবে?
ক্রয় মূল্য যোগ আর মুনাফা যোগ হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে আয়টা হচ্ছে বিক্রয়, যে বিনিয়োগটাকে বলতে বিক্রয় বলা হয়। এখানে আরো কিছু আছে, তবে সাধারণত বিক্রয় বলা হয়। আর বিক্রয়ের ভিতরে কিন্তু বিক্রয়ের খরচ আছে না, সেগুলো কিন্তু আছে। এগুলো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। সেটাও এইবার হচ্ছে মালিকানা মূলধনের শব্দটা বিবরণ করা হয়। মালিকানা শব্দটি হলে এরকম, ঠিক আছে, ক্যাপিটাল আসলো, নতুন ক্যাপিটাল কিছু দিলাম, তারপরে মোট ক্যাপিটাল হলো বা নেট ক্যাপিটাল হলো। এখন নেট ক্যাপিটালের সাথে আমি একটা নির্দিষ্ট সমস্যা প্রসেস করছি। আমি কিন্তু আয় করি নাই, আয় কিন্তু কখনো ক্যাপিটালের সাথে যোগ হবে না। কারণ আমি বিক্রয় করলাম 5,000 টাকা, ওই বিক্রয় বাবদ যদি আমার খরচ যদি 6 লাখ থাকে, তাহলে কি ক্যাপিটালের যোগ হবে না বাদ যাবে? আরো বাদ যাবে, তাহলে 1 লাখ টাকা লস হবে। সুতরাং বিক্রয়ের টাকা কখনো ক্যাপিটাল আসবে না। আর ক্যাপিটাল আসবে কোনটা? আপনার একটা নির্দিষ্ট সময় ব্যবসা করার পরে যদি কোনো প্রফিট থাকলো, আপনার বিক্রয় থেকে যদি মানে সমস্ত ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকে সেটা হচ্ছে আপনার প্রফিট। সেটা আপনার ক্যাপিটালের যোগ হবে এবং সেটা আপনি ভোগ করতে পারেন। কিন্তু বিক্রয় করে সেই মনে করেন আপনি ভোগ করা শুরু করে দিলেন, আমি তো বিক্রি করছি 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা তো আমার পকেটে চলে আসে। কিন্তু আপনার 10 লাখ টাকার জন্য 8 লাখ টাকা ব্যয় আছে, সেটা তো আপনার খেয়াল নাই, তাহলে কি ব্যবসা করবেন? না, চলবে না। তাহলে আপনার আগে খেয়াল করতে হবে 10 লাখ বিক্রি করছে, কিন্তু আমার ওই জিনিসটা কিনছে এবং বিক্রি করছে। শুধু তো কিনলে হবে না, সেটা কিনে নিয়ে আসতে হবে 1 টাকা থেকে, আনার পরে সেটা কি করতে হবে? প্রসেস করতে হবে, গোডাউনিং করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, সেটা যথেষ্ট সিকিউরিটি দিতে হবে, রুম ভাড়া দিতে হবে, শোরুম করতে হবে, ওয়ার্কারদের স্যালারি দিতে হবে। এরপর হচ্ছে কাস্টমারকে নিয়ে আসতে হবে বিভিন্ন বিজ্ঞাপনের টিভি চ্যানেলের মাধ্যমে, যেগুলো আসার পরে তাদের সাথে পরামর্শ হবে, বিক্রি করতে হবে, তারা নিয়ে যাবে, তাদেরকে প্রয়োজনে পরিবহন বাবদ দিয়ে আসতে হবে, তাদেরকে প্যাকেট করে দিতে হবে, সুন্দরভাবে মোড়ক করে দিতে হবে। লাস্টে যদি তারা ভোগ করে, তাহলে আপনাকে তার বিনিময়ে যে টাকাটা দেবে, সেই টাকাটা কত হলো সেটা আর হচ্ছে আমার এই যে প্রথম ক্রয় থেকে শুরু করে একদম ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যত ব্যয় হলো, ঠিক আছে, এই সবটা বিক্রয় মোট থেকে 5 দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে হ্যাঁ বিক্রয় ব্যয় থেকে বেশি আছে, তাহলে আপনার সেটা পাবো যাবে, সেগুলো আপনার খাইতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনার বিক্রি হচ্ছে 5 লাখ আর বিভিন্ন খরচ হয়েছে মনে করেন যে মোটামুটি 5 লাখের কাছাকাছি বা তার থেকে বেশি, তাহলে কিন্তু আপনার খাওয়া যাবে না, খাইলে কিন্তু আপনার ক্যাপিটালটা কমে আসবে। যেখানে নেট প্রফিট আসবে না, তখন এটা নেট লস হবে। আর নেট লস হলে 20,000 টাকা মাইনাস হবে। যদি মাইনাস হয় তাহলে কি হবে? যোগ তো হলেই না, বরং কি হলো মাইনাস 1 লক্ষ হইল। আর আপনি হচ্ছে সেখান থেকে মূল্য তুলে দিচ্ছেন, তাহলে কত হবে? তখন ব্যালেন্স কিন্তু 70,000 থাকবে, তাই থাকবে না? তখন আপনার সমস্যাটা কি হবে? আপনার মূলধন দিলেন হচ্ছে 1 লাখ টাকা, আচ্ছা 1 লাখ টাকা মূলধন দিলাম আর থাকলে কত? 70,000, আর আপনার তুলে দিলেন কত? 30,000। তাহলে আপনার লাভ হলো না, লস হলো না? এখন দিয়েছিলেন 1 লাখ, পাইলেন 1 লাখ, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী বা মালিকের টার্গেট হচ্ছে এই যে মানসিক ক্যাপিটাল 1 লাখ টাকা না, ফাইন্যান্স ক্যাপিটাল যেটা হবে সেটা অবশ্যই এর থেকে মিনিমাম কমপক্ষে 25% ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। এখানে 1 লাখ আছে, এটা মিনিমাম 1 লাখ 20,000 হতে হবে। যদি হয় তাহলে ব্যবসা মোটামুটি ভালো হয়, আর না হলে খারাপ, ঠিক আছে। এমনি টাকা ইনভেস্ট করে লাভ নাই, প্রফিট করতে হবে। আর এটা হচ্ছে মালিকানা শর্ত বিবরণ, এরপর হচ্ছে ক্যাশ ফ্লো বিবরণ। মুখে দিলাম একটা ভাই, আজকে এই দুইটাই ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ওনার ইকুইটি স্টেটমেন্ট। ও আচ্ছা, অনেক বেড়ে গেছে। আপনারা একটা কাজ করে করেন, আপনারা আমাদের কালকে ইউনিভার্সিটিতে ক্লাস তখন ফিজিক্যাল ক্লাস লাগে,
হ্যাঁ ফিজিক্যাল ক্লাস, এটা 11:45 থেকে অলমোস্ট 3টা পর্যন্ত চলবে। তাহলে আপনি হবে আগামীকাল রাত্রে আবার ক্লাস নেব, আর এর মাঝখানে আমি দেখি বাড়িতে যে করতে পাঠিয়ে দেবো। ভাই শুরু থেকে একটু 10 মিনিটের ক্লাসটা আমার একটু নিতে হবে, আমি রেকর্ড করতে গিয়ে ওইটা রেকর্ড করতে পারি নাই। আপনার যে ইনকাম সরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কার্ডটা বলছেন না, এটা একটু বোর্ডে লিখে একটু হালকা আলোচনা করে দিন, আমি এটা যাতে পরবর্তীতে রেকর্ডটা অ্যাড করে দিতে পারি আর কি শুরু থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওটা আমাকে পাঠিয়ে দিন, অথবা যেগুলো এখন ভাই আমাকে ওটা দিয়ে দেবেন, ঠিক আছে? আমি এই আপলোড করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে পর্যন্ত রেকর্ড করছি আপনি এর আগে থেকে যেটুকু প্রয়োজনীয় ওইটুকু রেকর্ড করে আপনি দরকার যোগ করে দিন সাউন্ড সহ, হ্যাঁ? ক্লিয়ার হবে না। আর এবারে আমি যেটা বলছিলাম যে বিজনেস ইন্ট্রোডাকশন থেকে কিছু আলোচনা করার জন্য আমি আপনাকে সিলেবাসটা বলতেছি, হ্যাঁ, ওই বিষয়ে একটু আলোচনা করেন। উপরে বোর্ডটা ক্লিন করে ওখানে ইন্ট্রোডাকশন টু বিজনেস লেখেন, আমি বলতেছি এরপরে। ব্যবসায় পরিচিতি, ঠিক আছে? ব্যবসায় পরিচিতিতে আমাদের হচ্ছে প্রথম যে চ্যাপ্টার আছে, এখানে প্রথম হচ্ছে ডেফিনেশন অফ বিজনেস, এটা আমরা সবাই পারবো। ম্যাটার অফ বিজনেস, এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস, অবজেক্টিভ অফ বিজনেস, কোয়ালিটি অফ সাকসেসফুল বিজনেস, রিকগনিশন অফ। আচ্ছা কেউ কিছু বলতে চাচ্ছে নাকি? ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস গুলো মনে হয় দেখা উচিত, আর এটা ইম্পর্টেন্ট, এইগুলো আসবে পরিচিত। আচ্ছা এইখানে সবগুলো পরিচিত আসবে, একটা করে এগুলো আসবে, তবে ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস এবং বিজনেসের ডেফিনিশন এইগুলো আসবে। এর মধ্যে টাইপস অফ বিজনেস, বিজনেসের প্রকার যেগুলো আসবে। আচ্ছা তাহলে আপনি যখন সিলেবাসটা একটু দেন, দেখুন কি কি আছে, যা যা আছে সেগুলো আলোচনা করবো, উল্টা পাল্টা কিছু আলোচনা না হয় না। আচ্ছা আপনি বোর্ডে একটু লিখেন, আমি বলতেছি। এরপর সিলেবাসটা তো আছেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি চাইলে দেখতে পারেন। প্রথমে হচ্ছে ডেফিনেশন লেখেন, আমি বলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যারা পরবর্তী বোর্ডে একটু লেখেন আপনি, আমি বলতেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদিও আছে সিলেবাসটা, প্রথমে 1 নম্বর দিয়ে লেখেন ডেফিনেশন। এরপর হচ্ছে নেচার অফ বিজনেস, characteristics of business, characteristics. এবার হচ্ছে অবজেক্টিভ। আটটা বিষয় আছে, আজকে এই 4টার উপর আপনি আগে একটু আমাদেরকে বিস্তারিত বলেন যে কি আসলে জিনিসগুলো। বিষয়টা হচ্ছে ডেফিনেশন যদি আমি বলতে চাই, তাহলে বিজনেস হচ্ছে প্রথমেই বলতে হবে যে ব্যবসা একটি অর্থনৈতিক কর্মকাণ্ড, ঠিক আছে? আর এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্য। ডেফিনেশনটা এরকম হবে, আপনার হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য কিছু বলছেন। দেখেন সবাই একটু ভালো করে খেয়াল করে, আচ্ছা মুনাফা অর্জনের জন্য আর একটু কে যেন কথা বলছে, একটু নিউজ করে
কোন বৈধ ঝুঁকিপূর্ণ আচ্ছা মুনাফার জন্য উদ্দেশ্য কোন বৈধ ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। তাহলে দেখেন হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। মানে এটা যদি আমরা ইংলিশ করি তাহলে those human activities related to production and distribution in order to earn profit. এখানে আপনার চারটা বিষয় করতে হবে। আপনার ডেফিনেশনে অবশ্যই ব্যবসাতে চারটা বৈশিষ্ট্য, মানে মূলত ক্যারেক্টারিস্টিক থেকে হচ্ছে ডেফিনেশন করানো হয় আর ডেফিনেশন থেকে ক্যারেক্টারিস্টিক বের করা হয়। এখানে চারটে থেকে আপনার ফলো করতে হবে, তাহলে আপনার ডেফিনেশন কখনো ভুল হবে না। একটা হচ্ছে মুনাফা অর্জন, এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, আর্নিং প্রফিট। ঠিক আছে, সেমনি অর্থনৈতিক কর্মকাণ্ড হবে অবশ্যই you have to earn profit for dealing anything with others. মুনাফা অর্জনের উদ্দেশ্য মুনাফা অর্জনের জন্য সেটা হচ্ছে সেখানে অবশ্যই ব্যবসায়টা হচ্ছে বৈধ হতে হবে, অবৈধ কোনো কাজ ব্যবসায় করতে পড়বে না। যেমন আপনি মনে করেন যে বর্তমান বাংলাদেশে যেগুলো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ মদের বা মাদক ব্যবসা, এগুলো নিষিদ্ধ, এগুলো ব্যবসার মতো পড়ে না, ব্যবসার সঙ্গে মতো পড়বে না। এরপর হচ্ছে আপনার আরো বিভিন্ন ধরনের যেগুলো স্বাস্থ্য ক্ষতি করাবে, যেগুলো গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, ব্যান করে দিচ্ছে, সেই জিনিসগুলো চলবে না। অথবা এমনও হতে পারে যেমন বাংলাদেশে বা এক সময় ছিল যে ইসরায়েলি কোনো প্রোডাক্ট বাংলাদেশ বা ইসরায়েলের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। ঠিক আছে, এখন যদি কেউ ইসরায়েলের সাথে বিজনেস করে, যে সেটা তো এই বিজনেস হতে গেল, যেহেতু বাংলাদেশের সাথে ইসরায়েলের যোগাযোগ গভর্নমেন্ট নিষিদ্ধ ঘোষণা করছে, এখন সে করতে যায় না, তবে এক সময় নিষিদ্ধ ছিল। যেহেতু পাসপোর্টে লেখা ছিল যদি পাসপোর্ট is effective for any country in the world only for except Israel, এই কথাটা লেখা ছিল। ঠিক আছে, যে ইসরায়েল বাদে সবগুলো রাষ্ট্রেই আপনি এই পাসপোর্ট আপনাকে কার্যকারিতা মানে পাসপোর্টের কার্যকারিতা থাকবে, শুধুমাত্র ইসরায়েলে আপনাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো না। তাহলে এখন যদি কেউ ইসরায়েলের সাথে বিজনেস করে তাহলে সেই বিজনেসটা হবে অবৈধ, এটা ব্যবসায় হবে না। তাহলে ব্যবসা হতে গেলে অবশ্যই বৈধ হওয়া হবে, অবশ্যই বৈধ হতে হবে, বৈধ হতে হবে, তাহলে নম্বর পয়েন্টে আপনাদের যদি ইংলিশে লিখে তাহলে ভালো হবে, আপনাদের একটু করতে সুবিধা হবে। এটা হচ্ছে আর্নিং প্রফিট। Profit. Earning profit. এমনি ব্যবসা পাওয়া যাবে না। বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান আছে না, যাদের হচ্ছে মানে খুবই কম দেয়, মানে যাদের কিনে তার থেকে হালকা একটু তারা বিক্রি করে বেশি দাম, ওটা আসলে ব্যবসা নেই। ব্যবসা করতে গেলে অবশ্যই নির্দিষ্ট একটা প্রফিটের টার্গেটে বিজনেস করতে হবে, শুধু সামাজিক সেবা দেওয়া যাবে না। তবে সামাজিক সেবা তো নিতেই হবে, এরপর হচ্ছে লিগাল, লিগাল মানে বৈধ। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ঝুঁকিপূর্ণ। সুতরাং ব্যবসা যেগুলো আছে এগুলো কিন্তু ব্যবসার মধ্যে পড়ে না, তাহলে একটু ঝুঁকি দেয়, ব্যবসা অবশ্যই রিস্ক থাকবে। ঠিক আছে, তাহলে আমি এসছি হতে হবে
অ্যাক্টিভিটিস কি? এরপরে কি হবে? 4 নম্বর হচ্ছে ইকোনমিক ফাংশন। অর্থনৈতিক কর্মকাণ্ড, ইকোনমিক অ্যাক্টিভিটি ফাংশন, ফাংশন বা অ্যাক্টিভিটিস যেটাই বলেন না কেন, আপনাদের বড় যে অ্যাক্টিভিটিস আছে যাই হোক। তবে 4টা হচ্ছে ব্যবসার মূল বৈশিষ্ট্য, ঠিক আছে? মানে ডেফিনেশনের ভিতরে এই চারটা আমাদের ইনক্লুড করতে হবে, তাহলে ইনক্লুড করলে ডেফিনেশন ঠিক হবে। তারপরে ডেফিনেশন আবিষ্কার করলে ভুল করতে পারে। এখন আপনি এর সাথে আরো কিছু দিতে পারেন, তবে দরকার নাই, আপনি এই কথাগুলো একটু বললে হয়ে যাবে। আচ্ছা, এরপরে নেচার অফ বিজনেস। নেচার বলতে কি? ব্যবসার প্রকৃতি। ব্যবসায় প্রকৃতি এটা একটা মিস্ট্রিক্যালের মতো। ব্যবসায়িক প্রকৃতিটা কেমন, ব্যবসায়টা হচ্ছে এখানে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করা যায়, যেগুলো খাওয়া করার জন্য ব্যবসায় মতো কি করা হয়। এখানে বলা আছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রফেশন, এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে বিজনেস, এই চারটাই দেওয়া আছে। মানে এগুলোর মাধ্যমে যেমন হচ্ছে প্রথম কি বলছে প্রফেশন, তাই না? প্রথমে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে এই জিনিসটা আলোচনা করা দরকার। আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিস বলতে কি বলা হয়? আসলে ইকোনমি হচ্ছে আপনার হচ্ছে অসীম অভাবকে বিচার করার জন্য, অসীম ডিমান্ডকে বিচার করার জন্য আপনার হচ্ছে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে বিচার করার একটা সমাধান হচ্ছে অসীম। মানুষের অভাব হচ্ছে অসীম বা চাহিদা হচ্ছে অসীম। সেই অসীম চাহিদাকে পূরণ করার জন্য যে ব্যবস্থাপনা, সেটা হচ্ছে অর্থনীতি। তাহলে এখন অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে আমরা কি বুঝি? যে এই মানুষের অসীম অভাব পূরণের উদ্দেশ্যে যে সকল কর্মকাণ্ড করা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক হতে পারে, বিভিন্ন লেবার হতে পারে, বিভিন্ন সাংগঠনিক জ্ঞান হতে পারে। এই জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি চেষ্টা করবেন হচ্ছে ইকোনমিক যে একটা আনলিমিটেড ওয়ান্ট আছে বা ডিমান্ড আছে, আনলিমিটেড স্কেয়ারসিটি, এই স্কেয়ারসিটিটাকে কিভাবে মিট আপ করা যায়। আর এই মিট আপ করার প্ল্যানটাই হচ্ছে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড, ঠিক আছে? জি, বুঝতে পারছি। এরপর হচ্ছে প্রফেশন। প্রফেশনটাও যদিও ক্লিয়ার, এখানে বলা আছে লয়ার, ব্যবসায় করে অনেক মানুষের যেরকম হচ্ছে একসময় আমাদের সময় গর্ব ছিল যে আসলে একজন ম্যানেজার হচ্ছে একটা ব্যবস্থাপক একটা পদ, এটাকে প্রফেশন বলা যাবে কিনা। কিন্তু প্রফেশন হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে, সেই সিস্টেমে ব্যবসাটা আসলে তো প্রফেশন হয় না। তবে আমাদের যে বাংলাদেশের যে অবস্থা, সেই সিস্টেমে এটা প্রফেশন ধরা হবে, পেশা ধরা হয়। কিন্তু পেশা হতে গেলে অবশ্যই সিস্টেম কি, একটা জিনিস পেশা হতে গেলে অবশ্যই সেই বিষয়ে ইউনিভার্সিটিতে সর্বোচ্চ লেভেলের ডিগ্রি থাকতে হবে এবং সেই ডিগ্রিধারী লোক একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ডিগ্রি কমপ্লিট করার পরে সেই রিলেটেড যে কোনো এক জায়গায় জব করবেন, তাহলে সেটাকে আমরা প্রফেশন বলবো। যেমন একজন ডাক্তার, ঠিক আছে, ডাক্তারি একটা পেশা, এটা আমরা জানি। তারা হচ্ছে মেডিকেল বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করে, এরপরে ডাক্তারি করে। কিন্তু একজন ডাক্তার যদি পড়াশোনা করে আসে কিন্তু ডাক্তারি না করে, সে কিন্তু ডাক্তারি পেশা হিসেবে তাকে ডাক্তার বলা যাবে না। আছে না পেশা কি বললাম তো ডাক্তারি। আমার পেশা কি কৃষিকাজ। এখন কৃষিকাজ আমি করি না, এক সময় করছি, তাহলে তো আমি এখন আর কৃষক না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ব্যবসায়ের জন্য আসলে বাংলাদেশে ওরকম কোনো ইউনিভার্সিটি হয় নাই এক্সট্রা, যেরকম মেডিকেলের জন্য হয়েছে, ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছে এবং আরো বিভিন্ন সেক্টর আছে না। তো ব্যবসার জন্য এরকম কিন্তু ওরকম কোনো ইউনিভার্সিটি হয় নাই।
যেখান থেকে ওরকম ডিপ্লোমা বা বড় ডিগ্রি দিচ্ছে, এই ডিগ্রি নিয়ে আসার পরে লোকজন ব্যবসায় এসে জয়েন করতেছে, যার জন্য ব্যবসায়ীকে পেশা বলা যায় না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ব্যবসায়ীকে পেশা বলা হয়, কারণ হচ্ছে ব্যবসায় অনেক মানুষ পেশা হিসেবে গ্রহণ করেছে। ঠিক আছে, যারা এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড করতেছে, সমাজের অসীম অবৈধ করার জন্য ইকোনমিক ফাংশন অপারেশন করতেছে, এরা হচ্ছে আসলে মতো পেশাজীবী মানুষ, কারণ এরা পেশা হিসেবে বিজনেসটাকে বা জিনিসটাকে গ্রহণ করে, যার জন্য ব্যবসায়ীকে একটা ব্যবসায়ী যারা করে তাদেরকে পেশাজীবী বলা হয়। বা ওর যদি কাউকে জিজ্ঞাসা করে আপনার পেশা কি, সে যদি ব্যবসায়ী হয় সে বলতে পারে যে আমি ব্যবসায়ী, সমস্যা নেই। এরপরে কি আছে বলেন? এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট। আচ্ছা, ব্যবসায় ব্যাপারটা কি? ব্যবসায় মূলত কর্মসংস্থান সৃষ্টি করবে। এই যে ব্যবসায় কাজ কি, আসলে সামনে একটু যাবো। ব্যবসায় হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শিল্প, একটা বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প কি করে? শিল্প হচ্ছে ব্যবসায়ী, এদিকে হচ্ছে 3টা। বিজনেস হচ্ছে 3টা ক্যাটাগরি আছে, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমত প্রোডাকশন সেক্টর, এটাকে বলা হয় ইন্ডাস্ট্রি। এরপর হচ্ছে ট্রেড, বা এটাকে বলা হয় কমার্স। আর এটা হচ্ছে ডিরেক্ট সেবা বা প্রত্যক্ষ সেবা, যেটা বলা হয় সার্ভিস। এই জিনিসগুলো আপনারা হয়তো সার্ভিস দেওয়াটা একটা ভুল কাছে কি হবে, প্রত্যক্ষ সেবা। এখন এই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে, এটা শুধুমাত্র উৎপাদনই করে। ঠিক আছে, এর কাজ হচ্ছে প্রোডাকশন করা, কিন্তু এটা ব্যবসার একটা পার্ট। কমার্স যেটা, সেটা হচ্ছে শুধু বিনিময় করে। এই যে এখানে উৎপাদন হলো, সেটা হচ্ছে কমার্স বিভিন্ন সেক্টরে বিক্রি করবে, একজন কিনবে একজন বিক্রি করবে, এটা একটা বিজনেস। একটা ডিরেক্ট সেবা, মানুষের মধ্যে বিভিন্ন পেশাজীবী মানুষ সেবা দিয়ে থাকে, সেবার মাধ্যমে তাদেরকে তারা বিজনেস করতে থাকে। তাহলে যারা ডাক্তারি করে বা লয়ার, এরা তো সেবা দেয়, এটাও একটা বিজনেস। হ্যাঁ, এটাও বিজনেস। বর্তমানে তো বাংলাদেশে ডাক্তারি সেবা মহা বিজনেস, লয়ার এগুলো মহা বিজনেস। ডাক্তারি লয়ার মহা বিজনেস, কিন্তু এটা ওইভাবে হওয়া যাবে না। ডাক্তারি বিজনেস করতে গেলে অবশ্যই একটা ক্লিনিক করতে হবে, সেখানে ডাক্তারি করা লাগবে। নিজেই বাসায় বসে ডাক্তারি করলে সেটা বিজনেস হবে না। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। মানে আচ্ছা, দাঁড়া, এখন হচ্ছে এই যে ইয়াগুলো করা হচ্ছে, এখানে এই ইন্ডাস্ট্রি করতে যায় বা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে যায়, প্রোডাকশন করতে যায়, হাজার হাজার এমপ্লয়মেন্টের বা এমপ্লয়ির প্রয়োজন হয়। কমার্স পণ্য বিক্রয় করতে বা কিনতে সেটা অনেক লেবারের প্রয়োজন হয়, যেখানে হচ্ছে এই কর্মসংস্থান সৃষ্টি হয়। ডিরেক্ট সেবা তো তাই। সুতরাং বলা যায় যে ব্যবসায় হচ্ছে কি করা হয়, ব্যবসায় হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা। ঠিক আছে, যার জন্য বলা হয় এমপ্লয়মেন্ট। এখানে একটা অপশন দিয়েছে, ব্যবসায় অবশ্যই এমপ্লয়মেন্ট থাকবে, অবশ্যই সেখানে কর্মী থাকবে। ঠিক আছে, এমনি এমনি চলবে না, অবশ্যই এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, যা ইকোনমিতে। আচ্ছা, মাঝে মধ্যে যে কে যেন আনমিউট করে, এত মাঝে সাউন্ড হয়, এটা কে? আচ্ছা, ইন্ডাস্ট্রি, কমার্স, ডিরেক্ট সেবা, এগুলো সবগুলো মিলেই হচ্ছে কি করা হয়, কর্মসংস্থান সৃষ্টি করা। সুতরাং ব্যবসায় হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করে, আর এর জন্য ব্যবসায় নেতাদের মধ্যে এমপ্লয়মেন্ট আছে, কারণ সে হচ্ছে প্রকৃতগতভাবে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করে। এরপরে অপশনটা বলে নেই। এরপরে আছে বিজনেস। আচ্ছা, বিজনেস বলা আছে না? বিজনেসটা হচ্ছে যেটা সাধারণত এই জিনিসটা মূলত নিয়েছে, কমার্সটাকে টেনে নিয়েছে। ঠিক আছে, কমার্স কেনাবেচা করবে ব্যবসায়, কেনাবেচা করার মাধ্যমে মূলত কমার্স হচ্ছে ক্রয় এবং বিক্রয়।
এগুলোর মাধ্যমে সে প্রফিট লাভ করে। এটা হচ্ছে এই প্রফিট লাভটা পুরো বিজনেস বলা হয়। ঠিক আছে, তাকে আগে এখানে ব্যস্ততাটা বোঝাচ্ছে। বিজনেস মানে ব্যস্ততা, আর ব্যবসায়িক শব্দটাই হচ্ছে মূলত বিজনেস। এই বিজনেস থেকে উৎপত্তি হয়েছে, এটা থেকে উৎপত্তি হয়েছে, এটা বিজি থেকে উৎপত্তি হয়েছে, তার মানে হচ্ছে ব্যস্ত, আর বিজনেস হচ্ছে নাউন, তার মানে ব্যস্ততা অথবা ব্যবসা। আচ্ছা, এখন বিষয়টা যদি আপনার ওদিকে নেন যে বিজনেস বলতে হচ্ছে ব্যস্ততা গুলো, তাহলে ব্যবসায় যারা করবে তারা সবসময় ব্যস্ত থাকবে তাদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে, অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো অপশন নাই। সবসময় তাদের চিন্তা ভাবনা থাকতে হবে আর ব্যবসা আছে, এবং যারা ব্যবসায় তারা অলওয়েজ হচ্ছে ব্যবসায়ের ভিতরেও আপনার নিয়োগ রেখে দেয়। ঠিক আছে, আর এইভাবে হচ্ছে তার বিজনেসটা রান করে। এই জন্য বলছে যে ব্যস্ততা। এরপর আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্সের আগে আলোচনা করছি। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে মুনাফা অর্জনের জন্য ব্যবসায় অবশ্যই মুনাফা অর্জনের জন্য হতে হবে, অন্য কোনো উদ্দেশ্য করা যাবে না। ঠিক আছে, সামাজিক সেবা যদি আপনি দিয়ে যান তাহলে সেটা ব্যবসায় হবে না। এরপরে অবশ্যই বৈধ হতে হবে, অবৈধ কোনো কাজ ব্যবসায়ের মধ্যে পড়বে না। অবৈধ কি কি আপনি, যেটা হচ্ছে একটা মানে সব দেশে তো সমান অবৈধ না, সৌদি আরবে একটা জিনিস অবৈধ, আমাদের দেশে সেটা বৈধ। তার মানে আপনার রাষ্ট্রীয় আইন বা সংবিধানে যেটাকে অবৈধ ঘোষণা করছে সেটা বাদ দিয়ে যত ইকোনমিক ফাংশন আছে সবগুলো হচ্ছে ব্যবসায়। আর যেগুলো মানে গভর্নমেন্টের আইনে ব্যান করা হয়েছে বা প্রভাবিত করা হয়েছে বা নিরুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে অবৈধ, সেগুলো ব্যবসায় হবে না। 3 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক মধ্যে 3 নম্বর হচ্ছে ঝুঁকিপূর্ণ। অবশ্যই ব্যবসায় রিস্ক আছে, রিস্ক যদি না থাকে সেটা ব্যবসায় হবে না। সেটা হচ্ছে হয় জুয়া অথবা আপনার সুদের কারবার, যেগুলোতে কোনো রিস্ক নেই। সুদের কারবারও কিন্তু রিস্ক আছে। টাকা আপনাকে একজনকে দিলেন, এই টাকাটা ধরতে পারলে শেষ। কিন্তু শুধুমাত্র ব্যবসার সাথে একটা জিনিসই কম্পেয়ার করা যায় বিপরীত, সেটা হচ্ছে জুয়া খেলা, গ্যাম্বলিং। ঠিক আছে, সুতরাং ব্যবসায় এরকম না যে আপনি কোনো রিস্ক নেবেন না, আপনার রিস্ক নেবেন, পাশাপাশি প্রফিট হবে, আবার নাও হতে পারে, লসও হতে পারে, সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত গেইনও করতে পারবেন না। যেরকম গ্যাম্বলিং এ হচ্ছে যদি আপনার গেইন হন তো পুরোই গেইন, আর লস গেলে পুরোই লস। কিন্তু ব্যবসায় তা না, ব্যবসায় লাভ লস একটা নির্দিষ্ট সীমা যে পর্যন্ত আপনার লস বা প্রফিট হতে পারে। অতিরিক্ত প্রফিট হওয়া যাবে না, অতিরিক্ত লস হওয়া যাবে। তবে হতে পারে, সমস্যা নেই। হবে যে এটা কনফার্ম 5 বছরে না হলে 10 বছরে যে করে একসময় আপনি একবার ঝুঁকিতে পড়বেন। আর ইকোনমিক অ্যাক্টিভিটি তো বললামই, যেটা হচ্ছে ইকোনমিক বিভিন্ন ধরনের রিসোর্স ব্যবহার করবে, সেই রিসোর্সগুলো শিল্পের মাধ্যমে রূপগত মানে আপনার হচ্ছে রূপগত পরিবর্তন করতে বোঝায় হচ্ছে, যেমন আমার হাতে এই মোবাইল ফোনটা আছে, এই ফোনটা এখন এই মার্কারটা আছে, এগুলো হচ্ছে একসময় এরকম ছিল না। প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের রিসোর্স কালেকশন করা হয়েছে, ব্যবসায়ী করছে বা ব্যবসায়ীরা করছে, করে শিল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় নিয়ে যায় একটা মার্কার অথবা একটা মোবাইল ফোন বানানো হয়েছে। সুতরাং এই যে বানানো হইল, মানে অর্থনৈতিক সম্পদ ব্যবহার করে একটা প্রোডাক্ট বানানো হলো, সেই প্রোডাক্টটা আবার অর্থনীতিতেই সেল করা হবে বা ইকোনমিতেই অবদান রাখবে, জিডিপি। যার কারণে আপনার এটাকে ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয়। জিডিপিতে অবদান রাখার পরে মনে করেন যে আপনি সেল করলেন, সেটা জিডিপিতে রাখলেন, এরপর আপনি গেইন করলেন, সেটা কোথায় যাবে, সেটাও জিডিপি দিয়ে আসবে। আপনি লস করলেন, ইকোনমিতে লস হবে। ঠিক আছে, যার জন্য এটাকে ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয়। এরপর আচ্ছা ভাই, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামীকাল আপনি যদি পারেন একটা রেকর্ড ক্লাস দিয়ে হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরবর্তী যে 2টা বাকি আছে ওইটা, আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেসের উপরে
হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস আর অবজেক্টিভ অফ বিজনেস এই দুটো আলোচনা করে একটা রেকর্ড ক্লাস দিয়ে। আচ্ছা, অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে বিজনেসের অবজেক্টিভ একটাই, বেশ কিছু অবজেক্টিভ আছে। মূল অবজেক্টিভ হচ্ছে মুনাফা অর্জন, আর হচ্ছে ইকোনমিক ফাংশন অ্যাক্টিভিটি পরিচালনা করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এরপরে হচ্ছে জাতীয় সম্পদ ব্যবহার করে এই জিনিসগুলো, মানে খুব যে কঠিন তা কিন্তু না, সাধারণ বিষয়, এগুলো হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, আপনার সিলেবাসটা দিয়ে বইটা মাথা দেন, আমি দেখে একটু আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে সবাই? আচ্ছা ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, আমার মুখ থেকে কথা বের হচ্ছে না, আটকে যাচ্ছে। ঠিক আছে। আর আমি আপনাকে ভিডিওটা পাঠাই দেব, মানে শুরু থেকে যেটুকু অ্যাড করা প্রয়োজন আপনি অ্যাড করে বাকিটা হচ্ছে একটা চূড়ান্ত ভিডিও বানায় ওটা দিয়ে দেন, সবাইকে লিঙ্ক দিয়ে দেন কালকের ভিডিও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকের মতো আমরা এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।